কতটা চরিত্রহীন হলে একটা মেয়ে কোনো ছেলেকে তার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয়? ছি, লজ্জা করে না তোমার? রাগে ফেটে পড়ল আরশাদ। মেহেরিন থেমে থেমে বলল, হ্যাঁ, আপনি তো কত মেয়েকে রোজ রাতে আপনার পেটে জায়গা দেন। আজ রাতের জন্য সেই জায়গাটা আমি চেয়েছি। অনেক বড় অন্যায় কি করে ফেলেছি? আরশাদের চোখে মুখে রাগ দৃশ্যমান হয়ে প্রকাশ পেতে শুরু করেছে। রেগে গেলে তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, কপালে রগ স্পষ্ট ফুলে ওঠে। তবুও সে লক্ষণগুলো রীতিমতো উপেক্ষা করেই কথাগুলো বলে গেল মেহেরিন। আরশাদ হুঙ্কার দিয়ে বলল। হাউ ডেয়ার ইউ! কার সম্পর্কে কি বলছো তুমি? মেহেরিন ভয়ে ভয়ে বলল। ইন্ডাস্ট্রির সবাই জানে আপনি মেয়েদের নিয়ে রাত কাটান। আমি নিজ থেকে প্রস্তাব দিলাম বলেই দোষ? মেহেরিন মেয়েটা ইন্ডাস্ট্রিতে নতুন, আগে দু একটা সিনেমা করেছে। সর্বশেষ সিনেমাটা সুপারহিট যাওয়ায় নিজেকে বিশাল কিছু মনে করছে। নির্ভয়ে নির্বিকারে বেয়াদবি করছে সুপারস্টার আরশাদ হকের সঙ্গে। মেয়েটা হয়তো বুঝে উঠতে পারেনি এই ইন্ডাস্ট্রিতে আরশাদের ক্ষমতা কতটুকু। সে চাইলে ঠিক এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে মেয়েটার ক্যারিয়ার। আরশাদ দাঁতে দাঁত চেপে রাগটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যাকে বলে বৃথা চেষ্টা। সে নিজেও জানে এই রাগ সহজে গলে জল হবে না। রাগের কারণে এই জীবনে বহু কিছু হারিয়েছে সে। আবার এই রাগই তাকে এনে দিয়েছে অঢেল সাফল্য। আরশাদ হঠাৎই হুঙ্কার দিয়ে ডাকলো। ওরা ওরা অরা নামের মেয়েটা দরজার পাশে দাঁড়িয়েছিল। লুকিয়ে লুকিয়ে কথা শোনা তার স্বভাবে নেই, তবুও কি যেন মনে করে দাঁড়িয়েছিল। ভাগ্যিস দাঁড়িয়েছিল। আরশাদ অনবরত ডেকেই যাচ্ছে, তবুও সামনে যাচ্ছে যাচ্ছে না ওরা। সে যে দরজার পেছনে ঘাপটি মেরেছিল, ব্যাপারটা বুঝতে দেওয়া যাবে না। মিনিট দুয়েক পর ব্যস্ত ভঙ্গিতেই ঢুকলো রিসোর্টের বারান্দায়। এখানে বসে নায়ককে কুপ্রস্তাব দেন নায়িকা। ওরা ব্যস্ত গলায় বলল। আমাকে ডেকেছেন স্যার? আরশাদ কড়া গলায় বলল। এতক্ষণ লাগে আসতে? সরি স্যার, কিছু বলবেন? আরশাদ একটা নিঃশ্বাসে বলল। আমি ফিল্মে কাজ করব না, আর এক সেকেন্ড ওই সেটে থাকবো না। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ওরা ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। আগেভাগে কঠিন কোনো কথা শোনার প্রস্তুতি নিয়েই সে গিয়েছিল। ভেবেছিল আরশাদ হয়তো বলবে, এই নায়িকার সঙ্গে আমি কাজ করব না, ডিরেক্টরকে বলো নতুন নায়িকা জোগাড় করতে। তবে আরশাদ যে এতটা কঠিন কথা বলবে এটা ছিল তার ধারণার বাইরে। কয়েক মুহূর্তের জন্য ওরার চোখ পড়ল নায়িকা মেহেরিনের দিকে। বেচারির চোখে মুখে ভয় ফুটে উঠতে শুরু করেছে। যদিও তাকে বেচারি বলা ঠিক হচ্ছে না, ক্যারিয়ারে উপরে ওঠার সিঁড়ি হিসেবে আরশাদকে ব্যবহার করতে চেয়েছিল সে। অথচ সেই সিঁড়িটাই যে তাকে টেনে ফেলে দিতে পারে, এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার। অরার ভাবনায় মগ্ন মুখ দেখে আরশাদ উঁচু গলায় বলল। নাও। সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেয়ে সেখান থেকে বেরিয়ে এলো ওরা। অচেনা কারোর সঙ্গে অরার পরিচয় পর্ব শুরু হয় নিজের বিচিত্র এই নামটার অর্থ বোঝাতে বোঝাতে। এই নামটা তার বাবা মায়ের দেয়া নয়, তাদের কোনো স্মৃতিতেই নিজের কাছে রাখেনি তারা। তাদের কোনো স্মৃতি নিজের কাছে রাখেনি ওরা। বিচিত্র এই নামটার রহস্য যথাসময়ে উন্মোচিত হবে। দুশ্চিন্তাগ্রস্ত ভঙ্গিতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা। কি করবে কিছুই বুঝতে পারছে না। সবকিছুই কেমন যেন এলোমেলো লাগছে। তার স্যারের মেজাজ যখন তুঙ্গস্পর্শী হয়, তখনই এমন অনুভব হয় তার। রাগের বশে হুটহাটি এক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আরশাদ। আর সেই ভুলগুলো শুধরে দেওয়ার গুরু দায়িত্ব যেন ওরারই। 4 বছর হলো আরশাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য পেয়েছে ওরা, তার ম্যানেজার হিসেবে। আরশাদ নারী জাতিকে সহ্য করতে পারে না, তবুও বহু কষ্টে এই মেয়েটাকে সহ্য করে নেয়। কারণ একটাই, তার মতো বুদ্ধিমতী এবং দক্ষ ম্যানেজার আরশাদের জীবনে পায়নি, ভবিষ্যতে পাওয়ারও সম্ভাবনা ক্ষীণ। আরশাদের কর্মক্ষেত্রের যাবতীয় বিষয়গুলো ম্যানেজ করার দায়িত্ব তার। শুধু কর্মক্ষেত্রে নয়, আপাদমস্তক মানুষটাকেও মাঝে মধ্যে ম্যানেজ করতে হয়, যেমনটা আজ করতে হচ্ছে। আরশাদের মেজাজকে ম্যানেজ করার একটাই উপায়, তার হ্যাঁতে হ্যাঁ মেলানো, না যে না মেলানো, যা বলেছে তা মেনে চলা। তারা এই মুহূর্তে অবস্থান করছে কক্সবাজারের এক রিসোর্টে। আজ আরশাদের পরবর্তী সিনেমা শেষ বিকেলে, শুটিংয়ের প্রথম দিন। কক্সবাজারে সিনেমার অল্প কিছু দৃশ্য ধারণ করা হবে। তবু এখান থেকে কেন শুটিং শুরু করা হয়েছে কে জানে। রিসোর্টের থেকে বেরিয়ে ওরা চোখ পড়ল সাগরের দিকে। বিচের পাড়ে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে সাগর দেখছে আরশাদের ড্রাইভার জহির। লোকটা এখানে আসা মাত্রই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসবই আরশাদের পাগলামি। কক্সবাজারের মতো জায়গায় নিজের গাড়িতে ঘোরার কি আছে কে জানে। তবুও আরশাদ ঢাকা থেকে গাড়ি সহ আস্ত ড্রাইভারকে তুলে এনেছে। ওরা উঁচু গলায় ডাকলো। জহির ভাই। ড্রাইভার জহির সঙ্গে সঙ্গে পা বাড়ালো রিসোর্টের দিকে।
এক প্রকার দৌড়ে অরার সামনে এসে বলল। কি হয়েছে আফা? স্যার বাইরে যাবেন, গাড়ি বের করেন। জহির অবাক গলায় বলল। এই সময় স্যার আবার কই যাইব? অরা বিরক্ত গলায় বলল। সেটা আমি কি করে জানবো? আপনি গাড়ি বের করেন তো। একটা শুটিং ইউনিট বিচিত্র সব মানুষের আনাগোনায় ভরপুর। মানুষ ব্যস্ত নিজ নিজ কাজ নিয়ে। তার উপরে সিনেমায় যদি থাকে আরশাদের মতো বিরাট সেলিব্রিটি, তবে ইউনিটের লোকসংখ্যা ক্রমেই বাড়তে থাকে। ইউনিটের লোকজনের ব্যস্ততা আপাতত রিসোর্টের রান্নাঘরকে ঘিরে। রান্নাঘরে লাইট করা হচ্ছে। পর্দায় আমরা যে দৃশ্য দেখি তা ধারণ করতে যে শুধু একটা ক্যামেরায় প্রয়োজন হয় এমনটা নয়। দৃশ্য ধারণের পূর্বে যথাযথ আলোকসজ্জাও করা হয়। এই জন্যই পর্দায় দুনিয়াটা এত চকচকে। পরবর্তী শটটা সম্ভবত রান্নাঘরেই নেওয়া হবে। লাইট করা শেষ হলেই ডাক পড়বে নায়ক নায়িকার। আর ভাবতেই খারাপ লাগছে, এতগুলো মানুষের ব্যস্ততা নিমিষেই স্তব্ধ হয়ে যাবে শুধুমাত্র আরশাদের একটা সিদ্ধান্তের কারণে। ওরা ছোট ছোট পা ফেলে আবারও ফিরে গেল সেই বারান্দায়। মেহরিনকে আপাতত কোথাও দেখা যাচ্ছে না। নির্ঘাত ভয়ে কেটে পড়েছে। আশাদ ঠিক আগের জায়গাতেই বসে আছে, সিগারেটের ধোঁয়া ছাড়ছে। ওরা লম্বা একটা নিঃশ্বাস ফেলে দরজায় টোকা দিয়ে বলল। স্যার আসবো? আশাদ গম্ভীর স্বরে বলল। ও, জহির ভাই গাড়ি বের করেছে। আশাদ মাথা নেড়ে বলল। আমার ডিসিশনটা ডিরেক্টরকে জানিয়েছো? ওরা শুকনো ঢোক গিলে বলল। না স্যার। আশাদ প্রচন্ড এক ধমক দিয়ে বলল। এটাও আমাকে শিখিয়ে দিতে হবে? ননসেন্স! এতগুলো বছর কিচ্ছু শিখতে পারো নাই? এমন ম্যানেজার দিয়ে আমার কাজ নাই। ইউ আর ফায়ার্ড ফ্রম নাও নেক্সট মান্থ। ওরা চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল। আশাদের এসব ধমকাধমকি তার কাছে ডাল ভাতের সমতুল্য। চাকরি শুরু থেকে অগণিত বার শুনে এসেছে। ইউ আর ফায়ার্ড ফ্রম নেক্সট মান্থ। সেই নেক্সট মান্থ যে কবে আসবে কে জানে। আশাদ নিজেকে সামলে গম্ভীর গলায় বলল। আমি এই সিনেমা থেকে সরে দাঁড়ালে প্রডিউসারের কত টাকা ক্ষতি হতে পারে? স্যার সব মিলিয়ে 15-20 লাখ টাকা। প্রডিউসারের নামে 25 লাখ টাকার চেক রেডি করো। এখনই? প্রতিউত্তরে আশাদ কিছুই বলল না। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল অরার দিকে। এই দৃষ্টি উত্তর হিসেবে যথেষ্ট। ওরা আবারও বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর 25 লাখ টাকার চেক আর কলম নিয়ে। আশাদ পরপর দুবার মনোযোগ সহকারে চেকটার উপরে চোখ বুলিয়ে সাইন করে দিল। চেক অরার হাতে দিয়ে বলল। এটা ডিরেক্টরকে দিয়ে বলবে আমি আর এই ফিল্মে কাজ করছি না। আমাকে রাজি করানোর কোনো প্রকার চেষ্টা যাতে কেউ না করে। আমি আজই ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি তাকে চেকটা দিয়ে ফিরে এলে আমি বের হব। ওরা অসহায় ভঙ্গিতে বেরিয়ে এলো। এক একটা অকাজ আশাদ করবে, আর মানুষের কাছে গিয়ে অপ্রিয় সত্যগুলো বলতে হবে তাকে। কোনো মানে হয়? ডিরেক্টর আকরাম হোসেন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে লাইটিং এর নির্দেশনা দিচ্ছেন। লাইটিং তার মন মতো হচ্ছে না বলেই যাকে পাচ্ছেন তাকে ধমকাচ্ছেন। তবে ওরা সামনে গিয়ে দাঁড়াতেই মিষ্টি হেসে দাঁড়িয়ে পড়লেন। আশাদ হকের ম্যানেজারের সামনে কাউকে ধমকানোর প্রশ্নই ওঠে না। ওরা কিছু বলতে যাবে তার আগে আকরাম হড়বড় করে বললেন। 5 মিনিটের মধ্যে শট রেডি হয়ে যাবে আপু। স্যারকে বলুন প্লিজ আর একটু ওয়েট করতে। ওরা মৃদু হেসে বলল। আকরাম সাহেব আপনার সঙ্গে জরুরি কথা আছে। শটের পরে বলি আপু। শর্টই হবে না? আর শর্টের পরে? জি আপু। কিছু না, আসলে কথাটা এখনই বলতে হবে, খুব আর্জেন্ট। আকরাম বেচারা বিরস মুখে ওরার সঙ্গে ডাইনিং রুমে এসে বসলেন। বড় বড় নায়কদের নিয়ে ছবি বানানোর এই এক সমস্যা। তারা একবার এক এক মানুষের মাধ্যমে বিরক্ত করে। একবার নায়কের ড্রেস ডিজাইনার এসে বলবে, দেখেন তো বসকে কোন কস্টিউম দিব। একবার নায়কের সিকিউরিটি গার্ড এসে বলবে, এখানে শুটিং করা যাবে না। পাবলিক এসে ভিড় জমাবে। এখন আবার এই ম্যানেজার কেন যে এসেছে কে জানে। ওরা যথাসম্ভব শান্ত গলায় বলল। মন শক্ত করুন আকরাম সাহেব, আপনাকে একটা খারাপ সংবাদ দিতে যাচ্ছি। মুহূর্তে আকরামের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। তিনি ভীত গলায় বললেন। খারাপ সংবাদ? জি স্যার, এই ফিল্মে আর কাজ করবেন না। আকরাম বিস্ময়ে অভিভূত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন ওরার দিকে। বারবার কিছু একটা বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। বিস্ময়ের সাথে সাথে তার চোখে মুখে আরেকটা জিনিসেরও আনাগোনা স্পষ্ট। সেটা হচ্ছে ভয়। বহু কষ্টে নিজেকে সামলে আকরাম বললেন। আপু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরশাদ ভাই হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আজ সকালেও তো ফুরফুরে মেজাজ শট দিলেন। ওরা ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল। সেটা তো আমি বলতে পারবো না। স্যার বলেছেন এই যা খরচ হয়েছে পুরোটাই আপনার প্রডিউসারকে পুষিয়ে দিবেন সে। ইনফ্যাক্ট 25 লাখের এই চেকটা উনি সাইন করে দিয়েছেন। আকরাম চেকটার দিকে একবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। বেচারার হতাশার কারণটা স্বাভাবিক। যদিও আশাদের সিনেমা ছেড়ে দেওয়ার কারণে তার আর্থিক কোনো ক্ষতি হবে না,
তবে যে ক্ষতি হবে সেটা তার থেকেও বেশি। আরশাদ একবার যেই সিনেমা থেকে সরে দাঁড়ায় সেই সিনেমা ভবিষ্যতে কেউই দেখবে না। সিনেমা ভালো হলেও দর্শক জোরপূর্বক সমালোচনা করবে। আকরাম অসহায় গলায় বললেন, আমি একবার ওনার সাথে গিয়ে কথা বলি।